ওয়েলকাম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের তড়িৎ রসায়নের এই মেগা সিরিজের মধ্যে তোমাদের সবাইকে কেমিস্ট্রি নার্ডের পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং সব থেকে বেশি ধন্যবাদ আজকে ক্লাসটার জন্য। যারা যারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে থেকেছ এবং যারা যারা আজকে ক্লাসটা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবে তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানা দিচ্ছি। ওকে, সো তোমরা অলরেডি আজকে যারা যারা নতুন যুক্ত হয়ে গিয়েছো, আমি তাদেরকে একটু বলে দিচ্ছি, আমাদের তড়িৎ রসায়নটা আমরা পুরো একটা মেগা সিরিজ এই লাইভ ক্লাসের মধ্যে শেষ করাবো। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে, আমি চিন্তা করেছি এই চ্যাপ্টারটার মধ্যে যা যা আছে একদম বেসিক থেকে শুরু করে উপরে পর্যন্ত সব কিছু এই লাইভ ক্লাসগুলোর মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো একটু আজকের লাইভ ক্লাসটা শুরু করার আগে আমি একটু জানতে চাইবো তোমাদের থেকে আমার কথাবার্তা সব কিছু ঠিক আছে কিনা, আমি ভিজিবল এবং অডিবল দুইটাই কিনা একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। একটু তোমরা কমেন্ট করো। এবং যেহেতু আমরা সবাই নলেজ শেয়ার করতেছি, একে অপরকে নলেজ শেয়ার করতেছি, সো আমি চাই এবং তোমরাও সবাই চাও যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ক্লাসটা সম্বন্ধে জানে এবং টপিকগুলো সম্বন্ধে ডিপ নলেজ রাখতে পারে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। শেয়ার করার মেন উদ্দেশ্য শুধুমাত্র একটাই, যাতে টপিকগুলো সবাই জানতে পারে, একসাথে একটা কমিউনিটি ভালো বিল্ড আপ হতে পারে, আমরা যাতে আমাদের নলেজগুলো একে অপরকে শেয়ার করতে পারি। সো একটু কমেন্ট করে জানাও আমার বোর্ডে সব কিছু ক্লিয়ার কিনা। আমি অলরেডি একটা চিত্র এঁকে রেখেছি গ্যালভানিক কোষে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়াই ফেলছি। আজকে আমরা এখান থেকে শুরু করব, এই টপিক থেকে শুরু করব। সো একটু কমেন্ট করে আমাকে জানাও সব কিছু ক্লিয়ার কিনা এবং আমি অডিবল এবং ভিজিবল দুইটাই কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সিমিন, মাইশা, নাজিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে আমাদের ক্লাসটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা গ্যালভানিক কোষের আমাদের সেকেন্ড ইম্পর্ট্যান্ট ক্লাস, যেখান থেকে আমরা আমাদের সব ম্যাথগুলো সলভ করব। সো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং আমার সব কিছু দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা আর্লি ক্লাসটা শুরু করে দেবো। আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু জয়েন হয়ে যাক। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করা শুরু করো। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। আমরা লাস্ট ক্লাসে যতটুকু পর্যন্ত পড়েছি তার পরের টপিক থেকে আমরা ক্লাস শুরু করব। আর লাস্ট ক্লাসটা যেহেতু লাইভের বিঘ্নের কারণে ক্লাসটা নিতে পারি না, সো আজকে ইনশাল্লাহ ক্লাসটা অনেক বেশি ফাটাফাটি হবে, অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি ইন্টারেস্টিং টপিক। কারণ এই ক্লাসটার মধ্যে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে পড়বো এবং আমরা ইলেকট্রোড পটেনশিয়াল নিয়ে পড়বো। তড়িৎ বিভব কী জিনিস এবং হচ্ছে একটা পুরা কোষের বিভব কী জিনিস, এই দুইটা জিনিস নিয়ে ভালো মতো আমরা একদম কনসেপ্টগুলো ভালো মতো আয়ত্ত করব। কিন্তু এই দুটো টপিক হচ্ছে ক্লাসের মোটামুটি মাঝখানে। সো ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ক্লাসটা ভালো মতো করতে হবে। ওকে, সো ক্লাসটা আমি শুরু করব। ক্লাসটা আমি আর 1 মিনিটের মধ্যে শুরু করব। একটু সবাই শেয়ার করে দাও তোমাদের গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে, তোমাদের ফেসবুক টাইমলাইনে এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, এবং আমি ক্লাসের মাঝখানে আজকে কিছু খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব, কিছু কোয়েশ্চন করব এবং আমি গ্রুপের মধ্যে অলরেডি কিছু কোয়েশ্চন দিয়ে দিয়েছিলাম, যে কোয়েশ্চনগুলো নিয়ে সবার কনফিউশন ছিল, আজকে সেগুলোও সলভ করানো হবে। ওকে, সো আমি একটু তোমাদের কমেন্টটা একটু দেখি।
ওকে, সব কিছু ক্লিয়ার থাকলে সবাই একটু জানাই দাও সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে কি না। ওকে, তোমরা মোটামুটি সবাই জয়েন হয়ে গিয়েছো। যারা যারা মাত্র জয়েন হয়েছো তারা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সহ সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারো। আমি এখনই ক্লাসটা শুরু করে দেব। ওকে, আসো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। একদম প্রথমে দেখো, আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি। চিত্রটা হচ্ছে গ্যালভানিক কোষ। আচ্ছা, গ্যালভানিক কোষের মধ্যে দেখো, এখানে আমার দণ্ড হিসেবে দেখা যাচ্ছে জিঙ্ক দণ্ড আর হচ্ছে কপার দণ্ড। ঠিক আছে, তাহলে জিঙ্ক দণ্ড আর কপার দণ্ড দিয়ে যে আমি গ্যালভানিক কোষ তৈরি করলাম, তাহলে এই গ্যালভানিক কোষটা একটা স্পেসিফিক নাম আছে। সেটা কি? সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ। সেটা হচ্ছে কি? ড্যানিয়েল কোষ, যেটা আমি গত ক্লাসে তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, ড্যানিয়েল কোষ। আচ্ছা, গ্যালভানিক কোষের উদাহরণ আরও বিভিন্ন রকম থাকতে পারে, বাট জিঙ্ক আর কপার দিয়ে যে কোষটা তৈরি করা হয় এটাকে আমরা বলি কি? এটাকে বলি আমরা হচ্ছে ড্যানিয়েল কোষ। আচ্ছা, খেয়াল করো, এই যে গ্যালভানিক কোষটার মধ্যে আমরা এখানে দুইটা প্রকোষ্ঠ রেখেছিলাম, দুইটা পাত্র রেখেছিলাম। এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র। এই পাত্রটার মধ্যে আমি রেখেছিলাম হচ্ছে জিঙ্ক সালফেট, এবং এর মধ্যে একটা দণ্ড দিয়েছিলাম কিসের? জিঙ্কের দণ্ড। এই পাত্রের মধ্যে কপার সালফেট, এখানে একটা দণ্ড ছিল কপারের দণ্ড, এবং দুইটাকে আমরা একটা ওয়্যার, একটা তার দ্বারা সংযুক্ত করেছিলাম, এবং তার উপর একটা ভাল্ব লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ভাল্বটা কখন জ্বলবে? যখন এখান থেকে কি হবে? ইলেকট্রনের ফ্লো হবে। ঠিক আছে, যখন ইলেকট্রনের ফ্লো হবে তখন এখানে কি হবে? ভাল্বটা জ্বলবে। এবং তাদের দুইজনের মধ্যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য, অর্থাৎ কোষটা অনেকক্ষণ ভালো মতো চলার জন্য আমি কি রেখেছিলাম? আমি এখানে লবণ সেতু রেখেছিলাম। আচ্ছা, খেয়াল করো, এই যে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, দুইটা পুরোটা মিলে হচ্ছে কি? একটা হচ্ছে পূর্ণকোষ অথবা সেল। আচ্ছা, তাহলে একটু দেখো তো, এই যে অর্ধকোষের মধ্যে কি হয়েছিল? এটা হচ্ছে জিঙ্কের দণ্ড। আমরা কি দেখেছিলাম এখানে? জিঙ্ক কি হয়েছিল? জিঙ্ক 2+ আকারে দ্রবণে বের হয়ে গিয়েছিল। তাহলে আমি যদি একটু লিখি এখানে যে লিখি, এই যে জিঙ্ক 2+ আকারে দ্রবণে বের হয়ে গিয়েছে। জিঙ্ক 2+ আকারে যদি দ্রবণে বের হয়, তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে। তো এই যে ইলেকট্রনগুলো এখানে জমা হয়েছে না? ইলেকট্রন যেহেতু এখানে জমা হয়েছে, এই কারণে আমরা এই দণ্ডটাকে, এই ইলেকট্রোডকে জিনিস আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলেছি, যে দণ্ডের মধ্যে আমাদের জারণ বা বিজারণ বিক্রিয়াগুলো সংঘটিত হবে সেটাকে আমরা বলি কি? ইলেকট্রোড। সো এই যে এই ইলেকট্রোডটার মধ্যে ইলেকট্রন জমে যাবে, ইলেকট্রন বেশি জমবে। সো ইলেকট্রন যদি বেশি জমে, তখন এই দণ্ডটা কী হবে? এই দণ্ডটা হবে হচ্ছে নেগেটিভ। এই দণ্ডটা হবে কি? নেগেটিভ। এই নেগেটিভের সাপেক্ষে এখানে কি ছিল? একটু খেয়াল করো, এখানে কি ছিল? এখানে কপার সালফেটের মধ্যে কপার 2+ আয়ন ছিল, কপার 2+ আয়ন। ওকে, এই কপার 2+ আয়ন তোমার এই দণ্ড কর্তৃক আকর্ষিত হয়েছিল। কেন আকর্ষিত হয়েছিল? এই যে ইলেকট্রনগুলো যখন এখানে জমে গিয়েছিল, এই ইলেকট্রনগুলো কি করবে? এই ইলেকট্রনগুলো পরস্পরকে পুশ করবে। তো পুশ যখন করে, ইলেকট্রনের দিকে একটা ফ্লো সৃষ্টি হবে। এই যে ইলেকট্রনের দিকে যাওয়া শুরু করবে, এই যে ইলেকট্রনগুলো এখানে আসবে। ঠিক আছে, তো ইলেকট্রনগুলো যখনই এই জায়গায় আসবে, তখনই এই কপার 2+ আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ ক্রিয়েট হবে, এবং তারা সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে এই কপার 2+ ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হবে। আমি যদি বিক্রিয়াটা যদি একটু লিখি, এই যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। আর এখানে কি হয়েছিল? জিঙ্ক ধাতু দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ অর্থাৎ অ্যাকোয়াস হয়ে গিয়েছিল। তাহলে খেয়াল করো, এই যে এটা ছিল নেগেটিভ, আর এখানে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড হয়ে গিয়েছে, অর্থাৎ নিউট্রাল হয়ে গেছে, অর্থাৎ 0। তাহলে এই নেগেটিভের সাপেক্ষে এই জিনিসটা হচ্ছে আমার কি? পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। তাহলে একটু খেয়াল করো, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। ঠিক আছে, আচ্ছা, এই অর্ধকোষটার মধ্যে ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। ঠিক আছে, আর আমরা জানি হচ্ছে জারণ মানে ছাড়ন। তাই একটু ছোট্ট করে জায়গায় লিখে রাখার নেমনিক লিখে রাখি, জারণ মানে কি? জারণ। আচ্ছা, আমি এই জায়গায় লিখি ছোট্ট একটা নেমনিক লিখো, জারণ মানে ছাড়ন। মনে রাখবা, জারণ মানে হচ্ছে ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন।
অর্থাৎ ইলেকট্রন যদি ত্যাগ করে সেটা হচ্ছে জারণ। তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, ঠিক আছে, তাহলে কি হয়েছে, জিঙ্কের জারণ ঘটেছে। আচ্ছা, তাহলে এই যে এই জায়গার বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম, আমি একটু রিভিউ দিচ্ছি যারা যারা আজকে নতুন জয়েন করেছো। আর এটা কি, এটা হচ্ছে আমার যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এটা হচ্ছে বিজারণ, তাই এটা হবে কি, এটা হবে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, যদি পরীক্ষায় যদি জারণ অর্ধবিক্রিয়া যদি সংজ্ঞা লিখতে বলে, জারণ অর্ধবিক্রিয়া কি, তাহলে লিখতে পারবে না, এই যে তোমার ধাতু ইলেকট্রন ত্যাগ করে তোমার আয়নে পরিণত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এখানে জারণ ঘটতেছে। এই যে অর্ধবিক্রিয়ায় জারণ সংঘটিত হয় তাকে আমরা কি বলি, জারণ অর্ধবিক্রিয়া বলি। আর যে অর্ধবিক্রিয়ায় বিজারণ সংঘটিত হয় তাকে আমরা কি বলতেছি, বিজারণ অর্ধবিক্রিয়া বলতেছে। যদিও এই সংখ্যাটা অত বেশি কমন না, পরীক্ষা আসবে না, বাট যদি কোনো কারণে এসে যায় নিজের ছোট্ট একটা বেসিক দিয়ে তুমি ইজিলি লিখে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পুরা কোর্সটা থেকে আমরা একটা কোষকে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা কোষকে কিভাবে উপস্থাপন করব, এটা আমরা শিখেছিলাম। আচ্ছা, এই কোষ রিপ্রেজেন্টেশন নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চন ছিল, আমি গ্রুপও একটা কোয়েশ্চন দিয়েছিলাম। আজকে কোয়েশ্চনটা একটু সলভ করা হবে। দেখো বেসিকটা একটু বোঝা হবে। আমরা বলেছিলাম যে আমাদের বাম সাইডে মানে লেফট সাইডে বামে সবসময় কি থাকবে, বামে থাকবে সবসময় থাকবে হচ্ছে অ্যানোড, বামে থাকবে সবসময় অ্যানোড, ডানে থাকবে কি, ডানে থাকবে হচ্ছে সবসময় ক্যাথোড, ডানে থাকবে সবসময় ক্যাথোড। তাহলে দেখো তো এই যে চিত্রটার মধ্যে এই জায়গায় এই দণ্ডের মধ্যে যেহেতু জারণ ঘটেছে তাহলে এই দণ্ডটা এখানে অ্যানোড হিসেবে কাজ করেছে, আর এখানে যেহেতু বিজারণ ঘটেছে এই দণ্ডটা এখানে ক্যাথোড হিসেবে কাজ করেছে, ঠিক আছে। এখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ, এখানে ক্যাথোড হচ্ছে পজিটিভ। আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল যখন পড়বো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ যখন পড়বো, সামনে পড়বো ফ্যারাডের সূত্র সবগুলো ওই জায়গায় থাকবে। দেখো তোমাদের হাজারি স্যারের বোর্ডে যদি খোলো দেখবে যে এটাকে দুইটা পার্টে ভাগ করছে মেনলি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। সো বইয়ের শুরুতে তড়িৎ বিশ্লেষণ কোষটা প্রথমে আছে এবং মাঝখান থেকে তোমার অর্থাৎ পরে তোমার তড়িৎ রাসায়নিক কোষটা শুরু করছে। আমি একদম শুরুতেই তড়িৎ রাসায়নিক কোষ থেকে শুরু করছি, কারণ এই জিনিসটা আমাদের ইন্টার লাইফের জন্য এবং অ্যাডমিশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষের তুলনায়। সো একটু খেয়াল করো, এখানে বামে হচ্ছে অ্যানোড, ডানে হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো আমি যখন রিপ্রেজেন্টেশন যখন করব, একটা কোষ উপস্থাপন করব, একটু আমি লিখতেছি এই জায়গায় কোষ উপস্থাপন। আমি যখন একটা কোষ উপস্থাপন করব তখন কিভাবে করব। আচ্ছা, খেয়াল করো, তাহলে একদম প্রথমে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, দুইটা অর্ধকোষকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করি, মাঝখানে একটা লম্বা একটা দাগ দ্বারা ডিফারেন্সিয়েট করি। তাহলে এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। আমরা বলছি কি বাম সাইডে হবে অ্যানোডের কাহিনী, ডান সাইডে হবে ক্যাথোডের কাহিনী। এখন অ্যানোডের কাহিনী কি আছে, অ্যানোডের মধ্যে ঘটছে জারণ। তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখি, আমাদের প্রথমে দণ্ড ছিল হচ্ছে, এই যে দণ্ডটা ছিল কি জিঙ্ক দণ্ড ছিল, দণ্ড ছিল হচ্ছে জিঙ্ক দণ্ড, ঠিক আছে, জিঙ্ক দণ্ড। এই জিঙ্ক দণ্ডটা কিসে কনভার্ট হয়েছে, জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। তাহলে এবং তাদের মাঝখানে একটা কি ছোট্ট করে একটা দাগ দিই, ওকে। তাহলে চিন্তা করে এটা ছিল সলিড, এটা হয়েছে কি, এটা হচ্ছে অ্যাকোয়াস। আচ্ছা দেখো তো এই যে এটা হচ্ছে জারণ অর্ধকোষ বা জারণ অর্ধবিক্রিয়ার রিপ্রেজেন্টেশন। এই যে ডান সাইডে যে আমাদের যে ক্যাথোডটা আছে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আয়নটা সলিডে অর্থাৎ ধাতুতে পরিণত হয়েছে। তাহলে মনে রাখতে হবে এখানে প্রথমে সলিড লিখবো অর্থাৎ ধাতু লিখবো, তারপর আয়ন লিখবো। আর এখানে হচ্ছে প্রথমে আমি আয়ন লিখবো এই যে কপার 2+, যেটা অ্যাকোয়াস হিসেবে আছে, এবং এরপরে কি লিখবো, এরপরে হচ্ছে ধাতু লিখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার এই রিপ্রেজেন্টেশনটাকে আরও একভাবে উপস্থাপন করা যায়, যদিও মেনলি এটাই আমাদের বইতে আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এখানে জিঙ্ক সলিড, আমরা এখানে এই যে দাগ যেটা দিয়েছি, দাগ না দিয়ে আমরা এখানে সেমিকোলন ইউজ করতে পারি, আবার কমা দিয়ে ফেলিও না কেউ, ঠিক আছে। এখানে সেমিকোলন ইউজ করতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে একটা বড় দাগ দেই,
তারপর হচ্ছে এই যে কপার 2+ থেকে আমরা সেমিকোলন ইউজ করে কপারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। কপার 2+ হচ্ছে এখানে অ্যাকোয়াস, কপার হচ্ছে সলিড, এখানে হচ্ছে অ্যাকোয়াস, এখানে হচ্ছে সলিড। আচ্ছা, যদি আমরা লবণ সেতু ব্যবহার করি, কি বলেছিলাম, একটা দাগের জায়গায় এখানে কী হবে, এখানে দাগ হবে 2টা, একটা দাগের জায়গায় দাগ হবে 2টা। আচ্ছা দেখো তো, এই কোর্সটাকে তুমি আরও আরেকভাবে উপস্থাপন করতে পারবা কীভাবে, এই যে আমরা এখানে যে জিঙ্ক যে লিখলাম, এই যে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ একটা আয়ন, তার মানে কি এটা নিশ্চয়ই দ্রবণে কোনো আরেকটা, এটা যেহেতু ক্যাটায়ন আরেকটা কোনো অ্যানায়নের সাথে যুক্ত আছে। দেখো এখানে এই যে জিঙ্ক 2+, এটা কি জিঙ্ক সালফেটের দ্রবণ, তাহলে এই যে জিঙ্ক 2+-এর জায়গায় কী থাকতে পারে তোমার পরীক্ষায়, জিঙ্ক সালফেটও থাকতে পারে, ঠিক আছে। তখন সেটা কি সালফেট, জিঙ্ক সালফেট একসাথে থাকা মানে কি অ্যাকোয়াস, এটা কি সলিড, এখানে কি লবণ সেতু 2টা লম্বা দাগ, এখানে কি হবে, এখানে হচ্ছে এই যে কপার 2+ একটা আয়ন কি হিসেবে দ্রবণে আছে, কপার সালফেট হিসেবে আছে, কপার সালফেট হিসেবে আছে, ঠিক আছে। কপার সালফেট এখানে অ্যাকোয়াস, সে কিসে পরিণত হচ্ছে, সে পরিণত হচ্ছে কপার সলিডে, মানে কপার ধাতুতে। তাহলে এই যে পুরা একটা গ্যালভানিক কোষকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, একটু কমেন্ট করে জানাও জিনিসটা বোঝা গেছে কিনা। আমি এখনই তোমাদের থেকে জিজ্ঞাসা করব, আমি একটা সেল রিপ্রেজেন্টেশন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা সবাই করেছে কিনা, ক্রোমিয়াম দিয়ে একটা তোমাদেরকে কোয়েশ্চন দিয়েছিলাম, কোয়েশ্চনটা সবাই করেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, এবং এই জিনিসটা বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি একটু তোমাদের কমেন্ট একটু দেখি, ঠিক আছে। ওকে, যারা যারা জয়েন করে ফেলেছো, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ইলেকট্রোড পটেনশিয়াল, যে দুইটা থেকেই মেনলি পরীক্ষায় প্রশ্ন কমন আসবেই। সো তোমরা যারা যারা জয়েন করে ফেলেছো তারা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরা একসাথে দেখেও উপকৃত হতে পারে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে উপকৃত হওয়াই। আমি যেহেতু চিন্তা করেছি অবশ্যই এই ক্লাসটা পুরো তোমাদেরকে লাইভে ফুললি করাই দেবো, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। সো অবশ্যই তোমাদের সবারই ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ক্লাসটা শেয়ার করতে হবে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। এখনও যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করো। ওকে, আচ্ছা তাহলে তোমাদেরকে লাস্ট ক্লাস একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা আমি একটু ছোট্ট করে একটু লিখি, আমরা হোমওয়ার্কগুলো সব সলভ করাই দিব। এখানে একটু খেয়াল করো, ছিল কি, ওকে হ্যাঁ ঠিক আছে, লাইভ ওকে, সব ঠিক আছে। ওকে, তাহলে আসি, সিআর থেকে কি ছিল, সিআর থেকে CR3+, এখানে দাগ ছিল, এরপরে Pb2+ থেকে পিবি, ঠিক আছে। ওকে, Pb2+ থেকে পিবি। আচ্ছা, এটা সলভ করার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি, যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি না, যে একটা জিনিস বামে থাকবে একটা জিনিস ডানে থাকবে, আমি এই জিনিসটা একটু ঘুরাই, পর একটা চিত্র আঁকবো, ডান বাম দেখবো যে দেখো মাথাটা নষ্ট হয়ে আছে। ওকে, সো ওকে লাইভ, ওকে ঠিক আছে, সবাই সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো, লাইভ ক্লাস ক্লিয়ার কিনা একটু বলো, সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার, ওকে সব কিছু ক্লিয়ার। আচ্ছা, তো একটু খেয়াল করো, দেখো এই যে আমি সেল রিপ্রেজেন্টেশন করার সময় মনে রাখবে, একটা সেল রিপ্রেজেন্ট করার সময় সব সময় অ্যানোডের জিনিসটা বামে থাকবে, ক্যাথোডের জিনিসটা ডানে থাকবে। কি করার সময়, একটা সেল রিপ্রেজেন্ট করার সময়, শুধুমাত্র রিপ্রেজেন্ট করার সময়। জিনিসটা এমন না যে আমি যখন চিত্র আঁকবো আমি এরকমও করতে পারি, এই যে কপারের চিত্রটা এই সাইডে এঁকে জিঙ্কের চিত্রটা ওই সাইডেও আঁকতে পারি। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না যে আমি যে চিত্র ঘুরাই দিলেই জিনিসটা উল্টা হয়ে যাবে। মেন কাহিনীটা হচ্ছে আমার সেলটা রিপ্রেজেন্ট করার সময়, উপস্থাপন করার সময় বামে সবসময় হচ্ছে অ্যানোডের কাহিনী এবং ডানে সবসময় হচ্ছে ক্যাথোডের কাহিনী। এটা হচ্ছে কি IUPAC কর্তৃক সিদ্ধান্ত। ওকে, IUPAC কর্তৃক সিদ্ধান্ত। এখন একটু খেয়াল করো, এই যে তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তার মানে আমরা যদি অ্যানোডে বিক্রিয়া যদি লিখি, আমরা যদি একটু খেয়াল করো, আমরা যদি অ্যানোডে বিক্রিয়াটা লিখি, অ্যানোডে বিক্রিয়া,
ঠিক আছে। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া হয়েছে একটু যদি লিখি আমরা, তাহলে একটু খেয়াল করো। অ্যানোডে কি বিক্রিয়া হয়েছে, সিআর থেকে Cr3+ হয়েছে। এই যে সিআর থেকে সে Cr3+, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ হয়েছে। তাহলে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ হওয়া মানে ক্রোমিয়াম ছিল কি সলিড, এখান থেকে হয়েছে কি অ্যাকোয়াস। তাহলে যেহেতু 3+, তার মানে কি 3টা ইলেকট্রনের তার কি হয়েছে, ঘাটতি হয়েছে, অর্থাৎ সে 3টে ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে দেখো তো একটু ক্যাথোডে বিক্রিয়া কি, ক্যাথোডে বিক্রিয়া কি হবে, এই যে Pb2+ থেকে Pb, ল্যাড 2+, তাহলে দেখো তার কি 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে সে যদি ল্যাডে পরিণত হইতে চায়, তাহলে ল্যাড এ অ্যাকোয়াস অবস্থায় আছে, অ্যাকোয়াস থেকে সে সলিড হইতে যাচ্ছে, তাহলে কি করতে হবে, তার অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আচ্ছা খেয়াল করো তো, এখানে ইলেকট্রন ত্যাগ করলো, এখানে ইলেকট্রন গ্রহণ করলো। আমি এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি এই দুইটা বিক্রিয়া এখন যোগ করব। আচ্ছা একটু খেয়াল করো তো, যদি আমরা যোগ করি, আমাদের যোগফলের মধ্যে এখানে 3টা ইলেকট্রন, আবার এখানে 2টা ইলেকট্রন, তাহলে দেখো তো ডান সাইডে 1টা ইলেকট্রন বেশি না। তাহলে যোগের মধ্যে তো আমরা যদি কোষটা যদি সম্পূর্ণ যোগ করে ফেলি, তখন তো কী হয়ে আছে, তখন এখানে 1টা ইলেকট্রন ডানে বেশি চলে আসে। বাট আমরা কি বলেছিলাম কি আমি বলেছিলাম যে একদম লাস্টে কোষ বিক্রিয়ার মধ্যে কখনো ইলেকট্রন আসতে পারবে না। তাহলে কি করা যায়, আচ্ছা তাহলে এভাবে যদি সেল রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমি যদি 1 নং সমীকরণটাকে 2 দ্বারা গুণ করি, প্লাস তার সাথে আমি যদি কি করি, আমি যদি এই যে 2 নং সমীকরণটাকে 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো তো জিনিসটা হয়ে যাবে কিনা। আমি যদি 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, দেখো তো 1 নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি হচ্ছে এখানে 2 Cr হচ্ছে, 2 Cr থেকে এখানে, আচ্ছা এই জায়গায় একটু লিখে আমি 2 Cr থেকে আমি দেখো পুরা জিনিসটাকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে Crকে 2 দ্বারা গুণ করলে 2 হয়, Cr3+কে 2 দ্বারা গুণ করলে 2 Cr3+ প্লাস 3টা ইলেকট্রন 2 দ্বারা গুণ করলে কত হয়, 6 ইলেকট্রন। আচ্ছা এটাকে গুণ করবো কত দ্বারা, 3 দ্বারা, তাহলে কত হবে 3 Pb2+ প্লাস এখানে কত হচ্ছে 6 ইলেকট্রন, তারপরে এখানে 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে 3 Pb। দেখো তো খেয়াল করো তো, এখন আমার জন্য সুবিধা হয়ে গেল না, যে এখানেও বাম সাইডেও 6টা ইলেকট্রন, ডান সাইডেও 6টা ইলেকট্রন, কাটাকাটি করলে কিছু থাকবে না। ওকে, সো একটু লিখে ফেলি তাহলে। এই জায়গায় থাকতেছে আমার একদম উপরেরটা লিখতেছে প্রথমে 2 Cr প্লাস এই জায়গায় লিখতেছে কি 3 Pb2+, ইলেকট্রন কাটাকাটি টান দিলাম 2 Cr3+ প্লাস 3 Pb। এখন তুমি চাইলে এদের ফিজিক্যাল স্টেটগুলো লিখে ফেলতে পারো, অর্থাৎ ল্যাড কী হয়েছে ভাই, সলিড হয়েছে। ক্রোমিয়াম কী হয়েছে ভাই, এই যে Cr3+ আছে না, উপরে ক্যাটায়নের চিহ্ন আছে না, তাহলে কি হবে, তাহলে হবে অ্যাকোয়াস হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে কি, এখানে হবে অ্যাকোয়াস, এখানে কি হবে, এখানে হবে সলিড। তাহলে আমরা একটা সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের কি, তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই কোষ বিক্রিয়া। আর অবশ্যই অ্যানোড যেহেতু ক্রোমিয়ামটা আমরা এখান দিয়ে আঁকবো এবং ল্যাডটা আমরা ডান সাইড দিয়ে আঁকবো, ঠিক এই জায়গায় পুরো এটার মতোই হবে, জিঙ্কের জায়গায় ক্রোমিয়াম হবে এবং কপারের জায়গায় কি হবে, ল্যাড হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত। তাহলে ঠিক আমি যেভাবে লিখতেছি তোমরা সবাই এভাবে নোট ডাউন করবে, যাতে পুরো চ্যাপ্টারটা আমাদের ফুল নোট হয়ে যায়, একদম জ্ঞানমূলক এবং অনুধাবন সহ। ওকে, সবাই কি ক্লাসটা বুঝতে পেরেছো, সবাইকে ক্লাসের টপিক বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওকে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, এরপর আসি একটু খেয়াল করো। আমাদের যখন কিছুক্ষণ ধরে যখন এই কোর্সটা রান করতেছিল, কিছুক্ষণ ধরে যখন এই কোর্সটা চলতেছিল, চলার পর তুমি যদি এই জায়গায় কোনো যদি স্টেপ না নাও, তাহলে কিন্তু কোর্সটা বন্ধ হয়ে যাবে। আমরা লাস্ট ক্লাসে কী বলেছিলাম, আমরা এখানে স্টেপ নিয়েছিলাম। আমি যে ক্লাসটা তোমাদেরকে রেকর্ড দিয়ে ফেলেছিলাম গত ক্লাসের মধ্যে, তোমরা সবাই দেখেছো নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইভ ক্লাসটা অর্ধেকে বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু আমি সেই ক্লাসটা তোমাদের জন্যই প্রায় 12টা পর্যন্ত রেকর্ড করে তারপরে আমি সেটা আবার আপলোড দিতে হয়েছে। আপলোড হইতেও অনেক সময় লাগছে, ঠিক
ঠিক আছে। সো যার কারণে আমি যে রেকর্ড ক্লাসটা দিয়ে ফেলেছি, প্রথম ক্লাসটা যদি কেউ না করে থাকো অবশ্যই ক্লাসটা করে ফেলবে। ওই ক্লাসটা করলে এই ক্লাসটা প্রায় 80% তোমার ওই ক্লাসটা বুঝলেই এই ক্লাসটা বুঝে যাবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, এই জায়গায় আমি লবণ সেতু এঁকেছিলাম। লবণ সেতু কেন এঁকেছিলাম? এই যে এখানে জিঙ্ক 2+ ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, এখানে SO4 2- মাত্রা বেড়ে আছে, তাহলে এই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য আমরা লবণ সেতু এঁকেছিলাম। এখন আমার সাথে সাথে তোমরা নোট করবে যে লবণ সেতু দিয়ে পরীক্ষায় কী কী আসতে পারে, ডিরেক্ট নোট করবে এখন আমার সাথে সাথে। ওকে, তাহলে একদম প্রথমে আসি আমরা লবণ সেতু জিনিসটা কি আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, তবু আজকে একটু বলি। তাহলে লিখো লবণ সেতু, লবণ সেতু, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় লবণ সেতু কি, আমি লবণ সেতু কি সংজ্ঞাটা লিখবো না, লবণ সেতু যদি কি কোয়েশ্চনটা করা হয় তখন তুমি বলবে যে এই যে তোমার দুইটি অর্ধকোষের মধ্যে আয়ন সমতা রক্ষা করার জন্য যে উল্টানো, এই যে উল্টানো ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করা হয়, উল্টানো ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করা হয় কিসের জন্য? এখানে আয়নসমূহ ব্যালেন্স করার জন্য। তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি হচ্ছে লবণ সেতু। তাহলে ভাই লবণ সেতুটা কীরকম? লবণ সেতুটা হচ্ছে তাহলে উল্টানো ইউ আকৃতি। আমি একটু লিখি উল্টানো ইউ আকৃতির, উল্টানো ইউ আকৃতি, উল্টানো ইউ আকৃতি। তার মানে কীরকম? তার মানে এই যে উল্টানো ইউ আকৃতির, ঠিক আছে। ওই ওখানে যে চিত্রটা আছে ঠিক এটা উল্টানো ইউ আকৃতির। এখন আসি, এই যে উল্টানো ইউ আকৃতি আমরা পড়ছি, এই যে লবণ সেতু হিসেবে আমাদের কি কি ব্যবহার করা হয়, তাহলে একটু লিখো লবণ সেতু হিসেবে লবণ সেতুর মধ্যে, এই যে লবণ সেতুর মধ্যে এই জায়গায় লবণ সেতুর মধ্যে কোন কোন উপাদান ব্যবহৃত হয়, তাহলে লিখো লবণ সেতুর উপাদানসমূহ, লিখো উপাদানসমূহের মধ্যে আছে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, KCl, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে আমরা জিলেটিন ইউজ করতে পারি, একটা পিচ্ছিলকারক পদার্থ। তারপরে আমরা ইউজ করতে পারি এগার, ঠিক আছে, এগার, ঠিক আছে। আবার আগার বলিস না, হিন্দি ভাষার ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। এগার, ওকে, এগার। আচ্ছা, এই এগার জিনিসটা কি জানো? এগার জিনিসটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক শৈবাল, তাহলে চিন্তা করে এই লবণ সেতুর মাঝখানে সামুদ্রিক শৈবালও ইউজ করা হয়, ঠিক আছে। সামুদ্রিক শৈবাল এটা হচ্ছে লবণ সেতুর উপাদানসমূহ, ঠিক আছে। আচ্ছা, এখন লিখবো হচ্ছে আমরা লবণ সেতুর কাজ। এখন আমরা লিখবো হচ্ছে লবণ সেতুর কাজ। তাহলে পুরো চ্যাপ্টারটা আমি এমনভাবে পড়াচ্ছি তোমাদেরকে একদম বেসিকের পাশাপাশি, যাতে তোমাদের নোটটাও হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমি চাই আলাদা করে দিতে পারতাম, বাট একসাথে যাতে লাইভ ক্লাসটার মধ্যে সবাই যাতে নোটটাও পুরোপুরি পেয়ে যায়, তাই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, তো আসি লবণ সেতুর কাজ, ঠিক আছে। লবণ সেতুর কাজের মধ্যে এক নম্বরে লিখো এটি অর্ধকোষসমূহে তড়িৎ নিরপেক্ষতা, বজায় রাখে। ওকে, এটি অর্ধকোষসমূহে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। আমি একটু উপরে লিখে এই সাইডে লিখতেছি না, কারণ চিত্রটা আমাদের দরকার হবে, এই কারণে আমি এই সুন্দর চিত্রটা রেখে দিলাম। একদম প্রথমে এটি অর্ধকোষসমূহে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। 2 নম্বর লিখো, 2 নম্বর হচ্ছে কোষের বর্তনী পূর্ণ করে, ঠিক আছে। অর্ধকোষসমূহে এই দুইটা অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা অর্থাৎ প্লাস মাইনাসের সংখ্যাটা তোমার কি রাখে? নিরপেক্ষতা বজায় রাখে, অর্থাৎ নিউট্রালিসিটিটা বজায় রাখে, ঠিক আছে। কোষের বর্তনী পূর্ণ করে। 3 নম্বর কি? আচ্ছা, আমি উপরে লিখি
3 নম্বর, দুইটি 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 অর্ধকোষে দুইটি অর্ধকোষে দুইটি অর্ধকোষে পরোক্ষ দুইটি অর্ধকোষে পরোক্ষ সংযোগকারী দুইটি অর্ধকোষে পরোক্ষ সংযোগকারী হিসেবে কাজ করে। দুইটি অর্ধকোষে পরোক্ষ সংযোগকারী হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমার লবণ সেতুর কাজ, অর্থাৎ লবণ সেতু দিলে লবণ সেতু সে কী কী কাজ করে। এখন আমরা পড়বো হচ্ছে লবণ সেতু হিসেবে কাদেরকে আমি ব্যবহার করতে পারবো, মানে কার কী কী গুণ থাকলে, কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমি লবণ সেতু হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার কিনা, লাইভ ক্লাস ক্লিয়ার কিনা, কথাবার্তা প্লাস হচ্ছে ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও। ওকে, তাহলে আসি এখন লিখবো হচ্ছে লবণ সেতুর বৈশিষ্ট্য। এখন লিখবো হচ্ছে লবণ সেতুর বৈশিষ্ট্য। কি লিখবো? লবণ সেতুর বৈশিষ্ট্য। ঠিক আছে, লবণ সেতুর বৈশিষ্ট্য লিখো। লবণ সেতুর বৈশিষ্ট্য অর্থাৎ এখানে যে উপাদানটা ইউজ করব, সাপোজ ধর আমি KCl ইউজ করবো, এই KCl এর কী কী গুণ আছে বলে একে আমরা লবণ সেতু হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, লেখো তড়িৎ বিশ্লেষণী অর্থাৎ লবণ সেতুর মধ্যে আমরা যে তড়িৎ বিশ্লেষণী ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষণী তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না। তড়িৎ বিশ্লেষণী তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না। অর্থাৎ এখানে তুমি নিয়েছো হচ্ছে KCl, তার মানে KClটা এখানে এসে এখানে দ্রবণে আছে জিঙ্ক সালফেট, এখানে দ্রবণ আছে কপার সালফেট, তার সাথে কোনো বিক্রিয়া করবে না। এখন অনেকে বলে ভাই কী বলে আমি বিক্রিয়া করবে, আপনি তো লাস্ট ক্লাসে পড়াছেন যে এখানে এসে যে জিঙ্ক 2+ সাথে Cl- বিক্রিয়া করে ZnCl2 হয়। ওয়েট, আমি কি বলেছি দেখো, এখানে যে KClটা ভেতরে আছে সেই KClটা এই জায়গায় এসে জিঙ্ক সালফেটের সাথে কোনো বিক্রিয়া করবে না। তাহলে এখানে যে Cl- এসে যার সাথেই বিক্রিয়া করে সেটা হচ্ছে অতিরিক্ত জিঙ্ক 2+, যেটা দ্রবণে বেশি হয়ে গেছিলো, তার সাথে 2+ আর Cl-, তাহলে প্লাস মাইনাস একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ আয়নিক বন্ধনটা যেরকম হয় এরকম যে সেটা বিনিময় বিক্রিয়া হয়েছে। এমন না যে সমযোজী বন্ধনের মতো একজনকে একজন সরাই, যে তোমার সাপোজ ধরো এখানে জিঙ্ক সালফেটের সাথে ওদের মধ্যে বন্ধন ছিল, কোনো একটা বন্ধন ভেঙে একে সরায় আরেকজন বসছে, এরকম হয় নাই, অতিরিক্ত যেটা ছিল সেটার সাথে বিক্রিয়া হয়েছে। দ্যাটস ইট। ওকে, একদম সিম্পল, আমরা সিম্পলভাবে জিনিসগুলো চিন্তা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর লিখো ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ, মানে আমরা লবণ সেতুতে যে তড়িৎ বিশ্লেষণটা ব্যবহার করব। ঠিক আছে, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের গতিবেগ। আরে ভাই আবার এখানে গতিবেগ কোত্থেকে আসে? অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে গতিবেগ, ওরে বাবা। উভয়ের গতিবেগ সমান হতে হবে। ভাই দেখ, গতিবেগ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এখানে কেউ দৌড়াচ্ছে না। এই যে Cl- এখানে আসতে, Cl- জন্য আমরা আয়নের ব্যাপন হার আছে, প্রত্যেকটা জিনিসের ব্যাপন আছে। এই যে এখানে যে সে ব্যাপিত হয়ে আসতেছে, এখান থেকে যে পটাশিয়ামটা আসতেছে, দুটাই যদি
একটা নির্দিষ্ট টাইমে একই টাইমে যদি না আসে তাহলে দেখবি যে এখানে এসে এইটাকে নিউট্রাল করে ফেলছে, ঠিক আছে, বাট এই দ্রবণকে এখনও নিউট্রাল করতে পারে নাই। তো নিউট্রাল যদি করতে না পারে, একটা নিউট্রাল করতে পারে না, একটা নিউট্রাল করলে হবে কি, একজন ধর দিচ্ছি ইলেকট্রনিক বলতেছি নিব না, একজন দিলে হয় নাকি, আমরা তো সব জানি দুই দিক থেকে সব কিছু আসতে হয়, ঠিক আছে, একজন দিলে তো হয় না, একজন দিয়ে ভরাই ফেলতে চাই যে না আই ডোন্ট নিড, আমি চাই না, তাহলে কি হবে নাকি, হবে না তো, ঠিক আছে, এর দিতে হবে একই সাথে নিতেও হবে। এখন এই যে তোমার দেওয়া নেওয়ার কাজটা যদি গতিবেগ যদি সমান না হয়, মাঝখানে যে লবণ সেতু যে আছে ওইটা যদি একইভাবে একই টাইমে কাজ না করে ঠিক টাইমে, তাহলে কি হবে নাকি, তাহলে ভেঙে যাবে, ঠিক না, ওকে, অর্থাৎ কোষ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ের গতিবেগ কী হতে হবে, সমান হতে হবে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যটি, আচ্ছা ওকে, তড়িৎ বিশ্লেষ্যটি অ্যানোডে ও ক্যাথোডে জারিত বা বিজারিত হবে না। তড়িৎ বিশ্লেষ্যটি অ্যানোডে ও ক্যাথোডে জারিত বা বিজারিত হবে না। ভাই দেখতো এই দণ্ডের মধ্যে আছে জিঙ্কই তো জারণ ঘটছে, ওর জারণ ঘটে ও জিঙ্ক 2+ হয়েছে। এখন যে লবণ সেতু ইউজ করছো ওখানে যে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে এগুলো যদি আবার এখানে এসে যদি এখানে জারণ বিজারণ ঘটাই পারে, তাহলে কাহিনী আবার হয়ে গেছে আরেকটা, দুইজনকে মেলানোর জন্য মাঝখানে সমঝোতাকারী দিয়েছি একজনকে, এখন ওই যদি এসে এখানে হাত দিয়ে ঝামেলা না, কাহিনী বুঝছস, এই যে দুইজন আছে, দুইজন একসাথে কী হবে, কানেক্ট করতে হচ্ছে, তো মাঝখানে একজনকে আনলো, ঘটককে আনলো, এখন ঘটককে যদি মাঝখানে হাত ঢুকাই দেয় ঝামেলা না, পোলাবাই না। একটু বুঝছস কিনা বল, একটু কমেন্ট করে বল, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বল। যারা ক্লাসটা এখনো শেয়ার করোস নাই তারা ক্লাসটা শেয়ার করে দে। ওকে, একটু কমেন্ট করে বল সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বল। ওকে, যারা ক্লাসটা এখনও শেয়ার করোস না শেয়ার করে দে, এবং তোদের ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু কর, ঠিক আছে, সবাই মেনশন করে দে। ওকে, একজন বলতেছে ভাই আপনি এত কিছু কেমনে জানেন, এইসব বেঁচে থাকার জন্য তো এগুলো জানতে হয়, ঠিক না রায়ান, সব কিছু তো জানা লাগবে, ঠিক না, তোরও আস্তে আস্তে জানবি, যত বড় হবে আস্তে আস্তে গ্রো আপ করবি, সব কিছু জানবি। ওকে, সো আমরা আজকের ক্লাসের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে এখন যাব, যেখান থেকে মেনলি ম্যাথ ট্যাথ বল যাই বল সব কিছু আসবে। তাহলে আশা করি সবার এতটুকু লেখা শেষ, আমি এখনই মুছে ফেলবো। ওকে, আমি এখনই মুছতে যাচ্ছি। আজকের ক্লাসের সব থেকে ইন্টারেস্টিং টপিকের মধ্যে যাচ্ছি। ওকে, খেয়াল কর, তাহলে এখান থেকেই তোদের কোয়েশ্চন শুরু হবে। দেখি কে 9-10-এর ভালো ভালো বেসিক আছে, এখান থেকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, সো আমাদের টপিক হচ্ছে লিখো, টপিক হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোড পটেনশিয়াল, এটা ইংরেজি কী হবে রে, ইংরেজি তো লিখছে, বাংলা কী হবে, বাংলা হবে তড়িৎদ্বার বিভব। ভাই তড়িৎদ্বার এটা কি আবার, এই যে পোলাপাই এতদিন ধরে ইলেকট্রোড করে চিল্লাইছি আমি, এটা একটা ইলেকট্রোড, ঠিক আছে, ইলেকট্রোডের বাংলা হচ্ছে তড়িৎদ্বার। আজকে আমরা পড়বো তড়িৎদ্বারের বিভব নিয়ে, খুবই ইম্পর্টেন্ট। তড়িৎদ্বারের বিভব একটু খেয়াল কর, তড়িৎদ্বারের বিভবে যাওয়ার আগে এখানে ছোট্ট করে একজনে কোয়েশ্চেন করছিল, এই যে ভাই আমি যদি সিলভারের দ্রবণ নিই তাহলে কি ভাই আমি সিলভার সালফেট নিব নাকি সিলভার ক্লোরাইড নিব নাকি সিলভার নাইট্রেট নিব,
আমি আনসারটা দিয়ে দেই। এই যে এই জায়গায় বেশি বেশি ব্যবহৃত হবে হচ্ছে সিলভার নাইট্রেট। আমরা দ্রবণ হিসেবে সিলভার ক্লোরাইডটা ব্যবহার করব না, কারণ আমি বলবো নাকি তোরা বলবি? আমি বলবো নাকি তোরা বলবে? দেখি কমেন্ট করতো। সিলভার ক্লোরাইড কেন দ্রবণে সাধারণত আমরা ইউজ করি না? কিছু কিছু জায়গায় ইউজ করি, কিন্তু সেটা ডিরেক্ট সলিড আকারে ব্যবহৃত হয় এবং সেখানে একটা ইকুইলিব্রিয়াম কাজ করে। ডিপ কথাবার্তা সামনে পড়াবো আমরা যখন রেফারেন্স ইলেকট্রোড পড়াবো বা নির্দেশক তড়িৎদ্বার পড়াবো, যেখানে আমরা SHE স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, তারপরে হচ্ছে আমরা যেখানে ক্যালোমেল তড়িৎদ্বার পড়বো, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার পড়বো, ওখানে জিনিসগুলো পড়বো। সো দেখি তোরা একটু, তোদের কমেন্ট আমি একটু দেখতে চাচ্ছি, তোদের কমেন্ট আমি একটু দেখতে চাচ্ছি যে একটু কেউ কি বলতে পারবি, যে কেউ কি একটু বলতে পারবা যে এখানে আমরা এখানে সিলভার ক্লোরাইড নর্মালি কেন ইউজ করি না দ্রবণ হিসেবে? ওকে, জুনায়েদ বলতেছে আপনি বলেন। হ্যাঁ, আমি তো বলবোই অবশ্যই। ওকে, তুই একটু ট্রাই কর, আমরা সব একটু ট্রাই করি, আমাদের মনে যা যা আসে সবগুলো আমরা বলি, ঠিক আছে? আমাকে ছাড়া কাকে বলবি আর? ওকে, আচ্ছা তাফহিমা বইয়ের কোথায় দেখতেছি না। হ্যাঁ, বইতে পাবা না ভাবে, বইতে তো পাবাই না স্বাভাবিক। রায়ান দেখি বল। ওকে, আমি বলি। ওকে, আসি তাহলে। অ্যাকচুয়ালি দেখো এখানে এই জায়গায় আমরা সিলভার ক্লোরাইডটা নর্মালি ইউজ করি না কেন? আমরা গুণগত রসায়নের মধ্যে আয়ন শনাক্তকরণ চ্যাপ্টারটার মধ্যে পড়াইছিলাম সিলভার ক্লোরাইডটা সাধারণত সলিড আকারে থাকে, দ্রবণে খুবই খুবই কম পরিমাণ দ্রবীভূত হয়। পড়ছি কোথায় মনে আছে? আমরা যখন অ্যানায়ন শনাক্তকরণ পড়েছি, অ্যানায়ন শনাক্তকরণের মধ্যে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ আছে। সেই ক্লোরাইড আয়ন শনাক্তকরণের মধ্যে আমরা বিকারক হিসেবে যখনই সিলভার নাইট্রেট দিয়েছিলাম, তখনই সেটা ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড হয়েছিল এবং দ্রবণে ঠাস ঠাস করে অধক্ষেপ পড়ে গিয়েছিল, এবং সেই অধক্ষেপ পড়েই আমরা বুঝে ফেলেছিলাম স্যার আমাকে ক্লোরাইড আয়ন দিয়েছে। সো সেই কনসেপ্টটা যদি আমরা যে একটু কাজে লাগাতে পারি, একটু ম্যাচ আপ করতে পারে, খেলা শেষ। ঠিক আছে, কোয়েশন টোয়েশন এগুলো সব ইজি, ঠিক আছে, সব কিছু যে পড়লে সব কিছু ইজি, শুধু জাস্ট তোর এফোর্ট দরকার, হার্ড ওয়ার্কিং দরকার। ট্যালেন্সি আসবে হার্ড ওয়ার্কিংয়ের পরে। অনেক অনেক উদাহরণ আছে, অহরহ উদাহরণ আছে পৃথিবীতে, একদিন একটা একটা করে বলবো, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝে ফেলো সিলভার ক্লোরাইড সাধারণত তোমার অত বেশি দ্রবণীয় না, সে সুযোগ পাইলে সলিড হয়ে যায়, সারাক্ষণ সলিডে থাকতে পছন্দ করে, ঠিক আছে? যার কারণে আমরা কী করি, যার কারণে আমরা সাধারণত এখানে সিলভার নাইট্রেটটা ইউজ করি, সিলভার ক্লোরাইড ইউজ করি না। ওকে, আসি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইলেকট্রোড পটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব। আচ্ছা, একটু খেয়াল করি, গত ক্লাসের খুবই মারাত্মক কনফিউশন ক্লিয়ার হবে এখানে। একটু খেয়াল করো। এই যে ভাই, আপনি একটা পাত্র নিয়েছিলেন, আচ্ছা একটু আমি এই জায়গায় আরেকটু ছোট করে রাখি। এখানে একটা পাত্র নিয়েছিলেন, এখানে একটা ইলেকট্রোড নিয়েছিলেন, মানে তড়িৎদ্বার নিয়েছিলেন। এখানে একটা তড়িৎদ্বার নিয়েছিলেন, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করো, আমরা কি করেছিলাম একটু মনে আছে তোমাদের? এই যে এখানে, আচ্ছা একটু লম্বা করে দিই, ওকে একটু লম্বা করে দিই। এখানে আমাদের ছিল কি, দ্রবণ ছিল হচ্ছে জিঙ্ক 2+, মানে হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। এখানে দণ্ড ছিল কি, দণ্ড ছিল হচ্ছে জিঙ্ক। আমি জিঙ্কটাকে যখন, খেয়াল করো, আমি যখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যখন জিঙ্কের দণ্ডটাকে যখন জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে ডুবাইছি, আমি যখন জিঙ্কের দণ্ডটা এই জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে ডুবাইছি, তখন এই জায়গায় একটা কাহিনী ঘটে। কি কাহিনী ঘটে?
একটু খেয়াল করো, একটু খেয়াল করো। হয় এই দণ্ড থেকে জিঙ্ক 2+ আকারে দ্রবণে বের হয়ে আসবে, অথবা দ্রবণে যে জিঙ্ক 2+টা সেটা দণ্ডে গিয়ে জিঙ্ক আকারে বসবে। আস্তে 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 এক্সাইটেড হয়ে আসে না ভাই, কী বলেন এগুলো, আর দিন পরে আসে এক কথা, এখন বলতেছে না এক কথা। তাহলে খেয়াল কর, এই যে প্রথমে আমি একটা কাজ করি, এই জায়গায় তুই জিঙ্ক বাদই দেয়, এখন জিঙ্ক ছাড়া চিন্তা কর, হয়তো বা তোর মাথার মধ্যে কাবজাব করতে পারে, ঠিক আছে। এখানে একটা দণ্ড আছে, আমরা ধরে নিলাম দণ্ডটা হচ্ছে একটা মেটাল এম, ঠিক আছে। এখানে একটা দ্রবণ আছে, দ্রবণের মধ্যে আছে ধর Mn+, একটা আছে M, আরেকটা আছে কি Mn+। মানে এখানে যদি এটা যদি জিঙ্ক দণ্ড হয়, এটা হচ্ছে জিঙ্ক 2+। N+ দিচ্ছি কেন? কারণ 3+ হইতে পারে, 1+ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বুঝা গেছে কাহিনি? তাহলে এটা হচ্ছে জিঙ্ক যদি হয়, এটা হচ্ছে M, এটা হচ্ছে Mn+। ওকে, বুঝা গেছে? একটু খেয়াল করো। আচ্ছা, এখানে কে আসছে? আচ্ছা, কেউ নাই বাসায়, কেউ নাই, লাইভ ক্লাস চলতেছে, তো দরজা খোলা যাবে না। ওকে, একটু আসি, একটা আসছে মনে হয়, আমার বাসায় এখন কেউ নাই আপাতত। ওকে, একটু খেয়াল করি, দেখো। তাহলে এখানে হচ্ছে একটা মেটাল আছে, এখানে মেটালের একটা কি আছে, মেটালের একটা আয়ন আছে। যখনই একটা মেটালকে আমি মেটালের আয়নের মধ্যে, মেটালের দ্রবণের মধ্যে ডুবাবো, তার মধ্যে দুইটা টেন্ডেন্সি কাজ করবে। হয় মেটালটা এই যে মেটালটা সেটা Mn+ আকারে দ্রবণে চলে আসবে। Mn+ আকারে দ্রবণে চলে আসা মানে কি বলতো? Mn+ আকারে দ্রবণে চলে আসা মানে এখানে সে কী করছে, n পরিমাণ ইলেকট্রন সে ছেড়ে দিছে। ওকে, আচ্ছা, তাহলে দুইটা টেন্ডেন্সি কাজ করবে, হয় মেটালটা আয়নে পরিণত হবে, অথবা এই জায়গায় যে Mn+টা আছে সে কি করবে, n পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে সে একটা মেটালে পরিণত হবে। ক্লিয়ার? তাহলে দেখো, Mn+ ইলেকট্রন গ্রহণ করে মেটালে পরিণত হবে, অথবা মেটালটা Mn+ পরিণত হবে। এই দুইটা কাহিনী ঘটবে। আচ্ছা, এখন এই যে এই দুইটা কাহিনী যে ঘটবে, এখন কোনটা ঘটবে আমরা কীভাবে বুঝবো? আচ্ছা, একটা খেয়াল করি। তাহলে এই জায়গায় আমাদের নতুন একটা কনসেপ্ট চলে আসছে, এটা হচ্ছে আমাদের এখন আমরা দুইটা টপিক নিয়ে পড়বো। এই সুন্দর চিত্রটা আমরা মুছেই ফেলি। খেয়াল করো, আমরা এখন দুইটা টপিক নিয়ে পড়বো। একটা হচ্ছে আমরা দুইটা চাপ নিয়ে পড়বো। একটা হচ্ছে দ্রবণ চাপ, বা হচ্ছে ইংরেজিটা হচ্ছে সলিউশন প্রেশার, দ্রবণ চাপ বা সলিউশন প্রেশার। আরেকটা হচ্ছে আচ্ছা, আমি এই জায়গায় লিখি, নিচে লিখি। আরেকটা হচ্ছে অসমোটিক চাপ বা অসমোটিক প্রেশার। তাহলে এই দুটো চাপ নিয়ে আমাদের পড়তে হবে। খেয়াল করে, এই জিনিসটা বইতে খুব ভালো মতো লেখা নাই, একটু খেয়াল করে। একটা হচ্ছে দ্রবণ চাপ বা সলিউশন প্রেশার, আর একটা হচ্ছে অসমোটিক চাপ বা ইংরেজিটা হচ্ছে কি অসমোটিক প্রেশার। খেয়াল করো, একটা মেটাল ইলেকট্রন ত্যাগ করে মেটাল আয়নে, ধাতব আয়নে পরিণত হওয়ার যে টেন্ডেন্সি, এটাকে বলবো হচ্ছে আমরা দ্রবণ চাপ। তাহলে ছোট্ট করে যে পাশে যদি আমি লিখি দ্রবণ চাপের সংজ্ঞাটা, ঠিক আছে। ধাতু তার আয়নে পরিণত হওয়ার যে প্রবণতা
ঠিক আছে, ধাতু তার আয়নে পরিণত হওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলি হচ্ছে সলিউশন প্রেশার। আর যদি এখানে যে দ্রবণে যে Mn+ আছে সেটা যদি মেটালে কনভার্ট হইতে চাই, তাহলে খেয়াল করো, সেটা যদি মেটালে কনভার্ট হইতে চাই সে প্রবণতাকে বলবো আমরা হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে লিখো আয়ন ধাতুতে পরিণত হওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে অসমোটিক প্রেশার। আচ্ছা, তাহলে আমরা সলিউশন প্রেশারও বুঝে ফেলছি, অসমোটিক প্রেশারও বুঝে ফেলছি। তাহলে এখন এই জায়গায় কোন কাহিনীটা ঘটবে সেটা নির্ভর করবে এই দুটার ওপর। যদি দ্রবণ চাপ যদি বেশি হয় কার তুলনায়, অসমোটিক প্রেশারের তুলনায়, তাহলে ধাতুটা আয়নে পরিণত হয়ে যাবে, মানে এই ঘটনাটা ঘটবে। আর যদি অসমোটিক প্রেশারটা বেশি হয় তাহলে এই যে আয়ন ধাতুতে পরিণত হবে, মানে হচ্ছে এই ঘটনাটা ঘটবে। এখন ভাই এই যে ঘটনা দুটো ঘটবে এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে ঘটনাটা ঘটবে? এবার আসছে আমাদের মেন কাহিনী। তাহলে একটু খেয়াল করো, আমি যখন এই জায়গায় একটা পাত্র নিয়ে, এখানে আমি যখন একটা ইলেকট্রোড ঢুকাই দিব, ঠিক আছে, এখানে যখন একটা ইলেকট্রোড দিয়ে দিব, এবং এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার দ্রবণ আছে। ওকে, তাহলে খেয়াল করো তো, এবং আমি এই জায়গায় একটা কী করে দিলাম, এই জায়গাটা তার যুক্ত করে দিলাম, এর সাথে। তাহলে এই জায়গায় দণ্ড থেকে হয়তো বা তোমার আয়ন হইতে পারে, অথবা আয়ন থেকে তোমার দণ্ডে ধাতু আকারে চলে আসতে পারে, দুইটা কাহিনী হইতে পারে। আচ্ছা, একটু ধরে নাও তো, সাপোজ ধরে নাও যে এই দণ্ডটার মধ্যে কী হয়েছে, দণ্ড থেকে আয়ন দ্রবণে চলে আসতেছে। এই অর্ধকোষ্ঠার ক্ষেত্রে ধরো দণ্ড থেকে আয়ন দ্রবণে চলে আসতেছে। আচ্ছা, ছোট্ট করে একটু কমেন্ট করে বলো তো, দণ্ড থেকে যদি দ্রবণে আয়ন চলে আসে তাহলে এই অর্ধকোষ্ঠার মধ্যে কোন জিনিসটা বেশি, অসমোটিক প্রেশার নাকি সলিউশন প্রেশার, কোনটা বেশি? দেখি একটু কমেন্ট করে বলো কোনটা বেশি। দণ্ড থেকে যদি আয়ন দ্রবণে চলে আসে তাহলে কোনটা বেশি একটু কমেন্ট করে জানাও কোনটা বেশি। হারি আপ, দ্রুত কমেন্ট করা হবে। যারা একদম নতুন আসছো তারা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই একসাথে লাইভ ক্লাসটা দেখতে পারে। ওকে, আমি লিখছি কি, আমার কোয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি বলেছি যদি এমন হয় যে এখানে যে মেটালটা দণ্ড থেকে সে Mn+ পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে, দণ্ড সলিড থেকে, ধাতু থেকে সে তার আয়নেও পরিণত হচ্ছে, সেই ক্ষেত্রে এটার জন্য কোনটা বেশি, সলিউশন প্রেশার বেশি না অসমোটিক প্রেশার বেশি? দেখো তো, এই সলিউশন প্রেশার বা দ্রবণ চাপ আমরা কি লিখছি, ধাতু তার আয়নে পরিণত হওয়ার যে প্রবণতা। এখানে ধাতু ছিল হচ্ছে কি মেটাল, সে আয়নে পরিণত হয়েছে, Mn+ হয়েছে, তো সেক্ষেত্রে কী হবে? ওকে, ভেরি গুড রায়ান। বাকিদের সবার আনসার ভুল হয়েছে, শুধুমাত্র একজন ছাড়া। ঠিক আছে, দ্রবণ চাপ বেশি। তাহলে খেয়াল করো, তাহলে এর দ্রবণ চাপটা বেশি। আচ্ছা, তাহলে দেখো, এর যেমন দ্রবণ চাপ আছে, এর অসমোটিক চাপও আছে, কিন্তু দ্রবণ চাপটা বেশি হওয়ার কারণে সে জিতছে। এই কারণেই দেখো, এখন তার মানে এই যে এখান থেকে M থেকে সে কি হইলো, সে Mn+ হইলো, তার মানে ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে এই যে ইলেকট্রনগুলো ছেড়ে দিছে না, এখন তার মানে ইলেকট্রনগুলো এদিকে যাওয়া শুরু করবে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা দেখো তো, আমি চাচ্ছি কি, এই যে এই অর্ধকোষটার সাথে এই জায়গায় আরেকটা অর্ধকোষ আমি কি করাবো,
আর একটা অর্ধকোষ আমি যুক্ত করাবো। আচ্ছা একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, আর একটা অর্ধকোষ যুক্ত করাবো আমি। খেয়াল করো, ধরো এই অর্ধকোষটার মধ্যেও ঠিক সেম কাহিনী হচ্ছে। এটা একটা মেটাল, এটা একটা মেটাল। এর ক্ষেত্রেও ধরো আমরা ধরে নিচ্ছি মেটালটা কিসে পরিণত হচ্ছে? Mn প্লাসে পরিণত হচ্ছে। মেটালটা Mn প্লাসে পরিণত হচ্ছে। তো মেটালটা যদি একটু দাঁড়াও, এই পার্টটা লিখিও না এখন। মেটালটা যদি Mn প্লাসে পরিণত হয়, তার মানে এনি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমি যদি এর সাথেও যদি একটা ওয়্যার কানেক্ট করে দিই এবং দুটো যদি আমি পরস্পর যুক্ত করে দিই, দেখো তো এখানে ইলেকট্রন জমছে না, এখানে ইলেকট্রন জমছে। তার মানে ইলেকট্রনগুলো এদিক থেকে, দেখো এই জিনিসটা কিন্তু নর্মালি তোমাদের বইতে নাই, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ইলেকট্রনগুলো এদিকে যাওয়া শুরু করবে, দেখো তো গ্যাঞ্জাম লেগে গেছে না? এতদিন পর্যন্ত দেখছি একজনে ছাড়ছে আরেকজন দিছে, এখন তো দুজনেই ছাড়তেছে। কাহিনী কি? ঠিক না? এখন তো দুজনেই ছাড়তেছে, তাহলে ঘটনা কি? ওকে, তাহলে ঘটনা কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে খেয়াল করো ভালো মতো। তাহলে এর জন্য ইলেকট্রন এদিকে যাচ্ছে, এর জন্য ইলেকট্রন যাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে যার ইলেকট্রন ছাড়ার প্রবণতা, এখানে একটা ইলেকট্রোড অর্থাৎ দণ্ড, এখানে একটা দণ্ড, এটা একটা মেটাল, এটা একটা মেটাল। এই দুইটা মেটালের মধ্যে যার ইলেকট্রন পুশ করার ক্ষমতা, ধাক্কা দেওয়ার ক্ষমতা বা ইলেকট্রন ছাড়ার ক্ষমতা সব থেকে বেশি হবে, সেই উইন করবে, অর্থাৎ সেই জিতবে। অর্থাৎ এর যদি ইলেকট্রন ছাড়ার ক্ষমতা যদি বেশি হয়, আমরা ধরে নিচ্ছি এর ইলেকট্রন ছাড়ার ক্ষমতা অনেক বেশি, তাহলে খেয়াল করো তো, ইলেকট্রনটা এই যে ধাক্কা দিয়ে আলটিমেটলি ইলেকট্রনটা কোথায় চলে আসবে? ইলেকট্রনটা এই যে এইখানে চলে আসবে, ইলেকট্রনটা এখানে চলে আসবে। এবং আলটিমেটলি তখন কি হবে? তখন হবে এই কিন্তু ইলেকট্রন ছাড়লো, বাট এই মেটালটা এর সাপেক্ষে দুর্বল হিসেবে যখন ঘোষণা পেয়ে গেছে, ভাই আমি তো ভাই দুর্বল, আমার আর করার কিছু নাই, আমার তোর ইলেকট্রনটাই আমার নিতে হবে, তখন কি করবে? ইলেকট্রনগুলো এসে যখন এই জায়গায় জমবে, তখন এই যে ওর যে ছাড়ার যে টেন্ডেন্সিটা ছিল, সে ধাতু হিসেবে যে তার ইলেকট্রন ছাড়ার যে টেন্ডেন্সিটা ছিল, সেটা আর থাকবে না। এই দ্রবণের মধ্যে যে Mn প্লাস থাকবে, সেটা তখন কি করবে? সেটা তখন ইলেকট্রনগুলো নেওয়ার জন্য এই বিক্রিয়া, এটা হবে না, বিক্রিয়া হবে Mn প্লাস ইলেকট্রন গ্রহণ করার জন্য, অর্থাৎ গ্রহণ করে সে M ধাতুতে পরিণত হবে। তার মানে আমাদের মেটাল সমূহের ইলেকট্রন ছাড়া প্রবণতা অবশ্যই থাকে, বাট আমি যখন দুইটা জিনিসকে এরকম একটা ওয়্যারের মাধ্যমে, একটা তারের মাধ্যমে যখন আমি যুক্ত করে দেব, তাহলে কে নিবে কে দিবে এটা নির্ভর করবে কার পাওয়ার কতটুকু। এ বেশি ছাড়তে পারে নাকি এ বেশি ছাড়তে পারে, যার পাওয়ার যত বেশি সে আলটিমেটলি কী করবে? উইন করবে। ওকে, একটু বলো জিনিসটা, এই কনসেপ্টটা তোমরা বুঝছো কি না? এই কনসেপ্টটা একটু তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। এই কনসেপ্টটা একটু বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। ওকে, ভেরি গুড। ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কার বেশি স্যার, বুঝবো কিভাবে? ওকে, ভেরি গুড। হ্যাঁ, এখনই বলবো এটা। হ্যাঁ, ভেরি গুড। অধিক সক্রিয় ধাতু এই কারণেই অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। ওকে 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 তাহলে হ্যাঁ, তাহলে একটু খেয়াল করি। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই যে কেমনে বুঝবো? ওকে, এই যে কোনটা ছাড়বে কোনটা নিবে, অর্থাৎ কার পাওয়ার কতটুকু, কে বেশি শক্তিশালী, এটার জন্য আমরা আমাদের সামনের ক্লাসগুলোর মধ্যে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়বো। সেই টপিকটার নাম হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যে আমরা দেখব হচ্ছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটা সিরিজ পড়ব। একদম উপর থেকে নিচ পর্যন্ত, একদম উপরে ধাতুটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। এখন এই পাওয়ারফুল জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা আমরা সামনের ক্লাসগুলোর মধ্যে বলবো পাওয়ারফুল মানে কি, আর একদম লাস্টের ধাতুটা কম পাওয়ারফুল। তাহলে কোনো কারণে ধরো আমরা তোমাদের কাছে এখানে বলে দিচ্ছি, যদি এটা যদি জিঙ্ক হয়, এটা যদি
কপার হয়। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যখন শক্তিতে সিরিজ পড়বো তখন দেখবে তুমি জিঙ্কটা হচ্ছে অনেক উপরের ধাতু, কপারটা হচ্ছে অনেক নিচের ধাতু। তার মানে বেশি পাওয়ারফুল কোনটা? বেশি পাওয়ারফুল হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আমরা ধাতু শক্তিতে সিরিজ এখন পড়াচ্ছি না, আমরা সামনে পড়বো, তখন এটা খুব ভালো মতো আমরা বুঝবো কীভাবে এটা আয়ত্ত করতে হবে। তাহলে উপরে হচ্ছে জিঙ্ক, নিচে হচ্ছে কপার। তাহলে জিঙ্ক আর কপারকে যখন আমি একসাথে যুক্ত করে দেব, তাহলে জিঙ্কের দ্রবণ চাপটা এত বেশি যে এই যে আলটিমেটলি সে যখন ইলেকট্রন ছাড়বে, কপার তার ইলেকট্রনগুলো আলটিমেটলি গ্রহণ করবে। কে গ্রহণ করবে? এই দণ্ড। এই যে এখানে যে আয়নের মধ্যে কপার 2+ আছে, সেই কি করবে? সেই ইলেকট্রনটা আলটিমেটলি কী করবে? গ্রহণ করবে। তাহলে এই ছাড়ার কারণে, অর্থাৎ এই ছাড়ার পাওয়ারটা এত বেশি হওয়ার কারণে এর আর কি করতে হয়েছে? এর না পারতো আর গ্রহণ করতে হয়েছে। ওকে, তাহলে ঠিক এই জায়গায় আমি তোমাদেরকে যে বলেছিলাম যে সবসময় ডান বামের কাহিনীটা, ডান বামের যে কাহিনীটা একটু দেখি বলো তো, যে তোমাদেরকে যদি পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন আসে, পরীক্ষায় যদি এরকম একটা কোয়েশ্চেন আসে, ধরো এখানে একটা ইলেকট্রোড আছে, এখানে একটা ইলেকট্রোড আছে, এখানে একটা ইলেকট্রোড দিলাম, এখানে একটা ইলেকট্রোড আমি দিয়ে দিলাম। ওকে, এখানে দ্রবণ আছে, এখানেও দ্রবণ আছে, ঠিক আছে। এই দুইটাকে আমি তার দ্বারা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো তো, যদি তোমাদেরকে আমি কোয়েশ্চন করি এই দুইটা জিনিসের মধ্যে, এই যে এটা হচ্ছে ধরো বি, এটা হচ্ছে এ, তাহলে এই কোয়েশ্চনটা একটা আনসার দাও। এই বিটার, এই বি অর্ধকোষটার এই ইলেকট্রোডের দ্রবণ চাপ বেশি। তাহলে এর যদি দ্রবণ চাপ বেশি হয়, আমার কোয়েশ্চন তাহলে এই ইলেকট্রোডের দ্রবণ চাপ বেশি আর এই ইলেকট্রোডের দ্রবণ চাপ কম। কার তুলনায়? বি এর তুলনায়, মানে বি এর ইলেকট্রোডের দ্রবণ চাপ বেশি, এ এর ইলেকট্রোডের দ্রবণ চাপ বি এর তুলনায় কম। আমার কোয়েশ্চন হচ্ছে ইলেকট্রন কোন দিকে যাবে? বি থেকে এ এর দিকে যাবে, নাকি এ থেকে বি এর দিকে যাবে? দেখি তোমরা একটু আনসার দাও, দেখি। ইলেকট্রন বি থেকে এ এর দিকে যাবে, দেখি একটু আনসার দাও। ইলেকট্রন বি থেকে এ এর দিকে যাবে নাকি এ থেকে বি এর দিকে যাবে? ওকে ভেরি গুড, ইলেকট্রন বি থেকে এ এর দিকে যাবে, ভেরি গুড। তাহলে দেখো তো, তোমরা সবাই আলটিমেটলি বুঝেই ফেলেছো, ইলেকট্রন যদি বি থেকে যদি এ এর দিকে যায়, বি থেকে যদি ইলেকট্রনের ফ্লো হয়, তাহলে দেখি বলো তো এই পুরা কোষটার মধ্যে আলটিমেটলি কোনটা হবে অ্যানোড এবং কোনটা হবে ক্যাথোড? আবার কোয়েশ্চন, আবার আনসার চাই। কোনটা হবে অ্যানোড, কোনটা হবে ক্যাথোড? চট করে সবাই বলে ফেলো। আমরা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আমরা কি বলেছিলাম? যেখানেই জারণ ঘটবে, মানে ইলেকট্রন যেই ছাড়বে সেই হয় অ্যানোড, আর ইলেকট্রন যে গ্রহণ করবে সেই অর্ধকোষটা হবে কি? সেই অর্ধকোষে থাকবে ক্যাথোড। ওকে ভেরি গুড ট্রায়ান। অ্যানোড হচ্ছে বি, ক্যাথোড হচ্ছে এ। বাকিরাও সবাই কমেন্ট করে ফেলো। ওকে ভেরি গুড মুগ্ধা, বি থেকে এ। ওকে ভেরি গুড, বি হচ্ছে অ্যানোড। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আলটিমেটলি অ্যানোড, এটা হচ্ছে আলটিমেটলি ক্যাথোড। দেখি তো পোলাপান এখন কি মাথা ঘুরে যাচ্ছে যে ভাই এখন তো অ্যানোড তো ডানে হয়ে গেছে, ক্যাথোড তো বামে হয়ে গেছে। তাহলে এই জিনিসটা ওটা আমি বোঝাচ্ছিলাম যে অ্যানোড যে চিত্রের মধ্যে সবসময় ডান বামে থাকবে এরকম কাহিনী নাই, কিন্তু আমি যখন এই কোষটা রিপ্রেজেন্ট করার সময় আমার অবশ্যই এইটাকে বামে লিখতে হবে। তারপরে আমি লবণ সেতু যদি দেই, দুইটা দাগ দিয়ে
ক্যাথোডটাকে ডানে লিখতে হবে। সবাই বুঝছো কিনা একটু বলো, সবাই বুঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? চিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। আমি যদি একটু খেয়াল করো তো, এই যে এই চিত্রটাকে যদি আমি এখন, এটা আমার ডান সাইড, এটা আমার বাম সাইড, আমি এই সাইডে আসি বলে আর কি। দেখো তো, আমি যদি এই নিচ দিয়ে ঢুকে যদি বোর্ডের ওই পাশে চলে, এই সাপোজ ধরে আমি যেখানে নিচে যাচ্ছি, এই যে আমি এখন নিচে গিয়ে বোর্ডের পেছনে চলে আসলাম, এই দেখো আমি এখন বোর্ডের পেছনে, আমি এখন বোর্ডের পেছনে, আমার ডান সাইডে হয়ে গেছে হচ্ছে কোনটা, আমার ডান সাইডে হয়ে গেছে এখন, আমার ডান সাইডে হয়ে গেল হচ্ছে এটা, আর বাম সাইডে হয়ে গেল আমার বি। তার মানে আমি যেরকম চাচ্ছিলাম ওইরকম হয়ে গেছে। এই যে আমি আবার বোর্ডের ওই পাশ থেকে চলে আসলাম, তাহলে আমার আবার ডান সাইডে হয়ে গেল বি, বাম সাইডে হয়ে গেল এ। তাহলে কাহিনী ঘুরে ফিরে সেম। তুমি যদি ওই সাইডে চলে যাও তাহলে তুমি জিনিসটা আরও জিনিসটা ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবে। তাহলে এটার কোনো সমস্যা নাই, পাশ দিয়ে কোনো সমস্যা নাই। আমার চিত্রের মধ্যে ডান বাম অ্যানোড ক্যাথোড যে কোনো একদিকে হইতে পারে, কিন্তু রিপ্রেজেন্ট করার সময় স্যাল তুমি যখন লিখবা তখন অবশ্যই বাম সাইডে তোমার থাকতে হবে হচ্ছে অ্যানোড এবং ডান সাইডে থাকতে হবে তোমার কি ক্যাথোড। সো এই জিনিসটা যখন আমরা বুঝে ফেলছি, তাহলে আমরা আসি যে দেখো, তাহলে এবার আসি আমাদের মেন ইলেকট্রোড পটেনশিয়ালের মধ্যে। দেখো, ইলেকট্রোড পটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব দুই ধরনের, ঠিক আছে? দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে জারণ বিভব, একটা হচ্ছে জারণ বিভব, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বিজারণ বিভব। একটা হচ্ছে জারণ বিভব, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে? জারণ বিভব, বিজারণ বিভব। আমি একদম প্রথমে যদি এক নম্বরটা নিই, এখানে একটা পাত্র আছে, খেয়াল করো, এখানে একটা পাত্র আছে, এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় একটা ধাতু আছে, পাত্র আছে, একটা ধাতু আছে, এখানে একটা কি আছে, এখানে দ্রবণ আছে। ওকে, আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা মেটাল, আর এখানে আছে কি মেটালের দ্রবণ Mn+। তাহলে ধাতু থেকে Mn+ হয়ে আসলো, ঠিক আছে? অর্থাৎ তার মানে ছিল আমার মেটাল ভালো মানুষ, সে কি করলো, সে Mn+ হয়ে গেল। Mn+ হয়ে যাওয়া মানে কি, সে একটা ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে খেয়াল করো, সে যখন ইলেকট্রন যখন ত্যাগ করলো, তার মানে ইলেকট্রনগুলো এখানে জমতেছে না, ইলেকট্রনগুলো এখানে জমতেছে, এবং আশেপাশে এই Mn+গুলোও জমতেছে না, Mn+গুলো আশেপাশে জমতেছে, Mn+গুলোও জমতেছে। এই যে Mn+গুলো আশেপাশে জমতেছে। তাহলে দেখো তো, এদিকে Mn+ জমলো, এদিকেও জমলো, মাঝখানে ইলেকট্রন জমলো। তাহলে দেখো তো, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তার মানে এই পজিটিভ আর নেগেটিভ যেহেতু পাশাপাশি থাকতেছে, তাদের মধ্যে একটা পটেনশিয়াল ক্রিয়েট হবে না, একটা বিভব ক্রিয়েট হবে না। পজিটিভ আর নেগেটিভ যখন পাশাপাশি থাকবে তখন তাদের মধ্যে কি ক্রিয়েট হবে, অবশ্যই বিভব ক্রিয়েট হবে। এই যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতবে আয়নে পরিণত হলে তাদের মধ্যে তড়িৎদ্বারের মধ্যে যে বিভব শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো কি, যে জারণ তড়িৎদ্বার বিভব। তাহলে আমরা যদি অক্সিডেশন ইলেকট্রোড পটেনশিয়াল বা জারণ তড়িৎদ্বার বিভব, যদি আমরা জারণ তড়িৎদ্বার বিভবের যদি সংজ্ঞা যদি লিখতে চাই, পরীক্ষায় যদি সংজ্ঞাটা চলে আসে, তাহলে তুমি সংজ্ঞাটা কীভাবে লিখবা, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হলে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হলে যে বিভব, আচ্ছা, হলে এই জায়গায় লিখো তড়িৎদ্বার ও দ্রবণে যে বিভব সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি বিভব তো সৃষ্টি না, বিভব পার্থক্য সৃষ্টি হয়, একই কথা। যদিও ফিজিক্স অনুযায়ী ডিফারেন্স আছে, আমরা বিভব পার্থক্য মেজার করতে পারি, বিভব মেজার করতে পারি না। যে বিভব সৃষ্টি হয়
তাকে 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 জারণ তড়িৎদ্বার বিভব, জারণ তড়িৎদ্বার বিভব, জারণ তড়িৎদ্বার বিভব বা অ্যানোডে বা অ্যানোড তড়িৎদ্বার বিভব বলা হয়। অ্যানোড তড়িৎদ্বার বিভব বলা হয়। তাহলে তড়িৎদ্বারের বিভব, তাহলে এখানে একটা বিভব ক্রিয়েট হচ্ছে ইলেকট্রন ছাড়ার ফলে। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হলে তড়িৎদ্বার ও দ্রবণে যে বিভব সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি বিভব বলতে এখানে বিভব পার্থক্যটায় বোঝানো হচ্ছে এই যে ইলেকট্রন আর পজিটিভগুলোর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটাই হচ্ছে আমার জারণ তড়িৎদ্বার বিভব। এবং একে আমরা কী দ্বারা প্রকাশ করি? একে বিভবকে আমরা এখানে ই দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ই অফ, যেহেতু জারণ ঘটেছে এই কারণে আমি দিব কি অক্সিডেশন। জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশনে OX লিখলাম। এবং কোথায় ঘটেছে? যেহেতু অ্যানোডে ঘটেছে এই কারণে আমি জায়গায় লিখলাম কি অ্যানোড। একে ই অক্স অ্যানোড অথবা ই অক্স লিখলেও হবে, দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে, একে ই অফ অক্স অ্যানোড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি জারণ তড়িৎদ্বার বিভবের পরে এরপর লিখো বিজারণ তড়িৎদ্বার বিভব। তাহলে বিজারণ তড়িৎদ্বার বিভব জিনিসটা কি? তাহলে সেম জিনিস এখানে খেয়াল করো, আমি এখানে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে এখানে কি আছে? এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে। দণ্ডটা হচ্ছে মেটালকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম। এখানে দণ্ডটা দ্রবণ আছে, দ্রবণ হচ্ছে কি এখানে Mn+। এই জায়গার টেন্ডেন্সিটা কীরকম? এই জায়গার টেন্ডেন্সিটা হচ্ছে Mn+, ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। Mn+ ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত, তার মানে এখানে Mn+ ইলেকট্রন গ্রহণ করে n পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে মানে সলিড, এগুলো হচ্ছে অ্যাকোয়াস পরিণত হয়। তাহলে এই দেখো এখানে কি হলো? তাহলে এখানে যেহেতু Mn+, তার মানে ধরো এটা যদি কপার 2+ হইতো, তার মানে এখানে দ্রবণটা কি কপার সালফেট ছিল না? তাহলে কপার সালফেট, চিন্তা করো এখানে Mn2+, এটা যদি কপার 2+ হয়, সেই ইলেকট্রন গ্রহণ করে সবে দণ্ড গিয়ে কপার হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কি? এই জায়গায় সালফেটের মাত্রাটা বেড়ে যাচ্ছে না, মানে দ্রবণের মধ্যে মাইনাস চার্জটা বেড়ে যাচ্ছে না। এবং আমরা কি পড়েছিলাম? এই দণ্ডটা কি? এই দণ্ডটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই দণ্ডের মধ্যে এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ, যেহেতু কপার গিয়ে সলিড হয়ে যাচ্ছে, নিউট্রাল জিরো হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি জিরোটা তোমার নেগেটিভের সাপেক্ষে হচ্ছে পজিটিভ। তাহলে দেখো তো এই জায়গায় নেগেটিভ পজিটিভ, এখানেও নেগেটিভ পজিটিভ, দ্রবণে হচ্ছে নেগেটিভ চার্জ বেশি, কারণ কি সালফেট আয়ন বেড়ে গেছে, কপার 2+ দণ্ডে চলে গিয়েছে এবং দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ বেশি। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ডিফারেন্সটা, পটেনশিয়াল ডিফারেন্সটা, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব। এটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিজারণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটাও লিখে ফেলতে পারবো। কিভাবে লিখব? দ্রবণে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হলে তড়িৎদ্বার ও দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্য বা বিভব সৃষ্টি হয় তাকে বিজারণ তড়িৎদ্বার বিভব বলে। বিজারণ তড়িৎদ্বার বিভব বলে। একে
একে ই অফ, যেহেতু বিজারণ তাহলে কী হবে রিডাকশন, রিডাকশনের রেট কোথায় ঘটবে, ক্যাথোডে ঘটবে, ক্যাথোড, ই অফ রিডাকশন ক্যাথোড, একে ই অফ রিডাকশন ক্যাথোড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো, সব কিছু ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার কিনা বলো। ওকে, আমরা মোটামুটি ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। তাহলে এটা হচ্ছে, এখানে খেয়াল করে, এটা হচ্ছে ই অফ রিডাকশন ক্যাথোড, এটা হচ্ছে এর আগেরটা ছিল আমাদের ই অফ অক্সিডেশন অ্যানোড। ওকে আচ্ছা, তাহলে একটু দেখো তো, এখন একটু দেখো, এখন একটু দেখো, এই যে আমরা যে তড়িৎদ্বারের যে বিভবটা পাইলাম ই অফ অক্সিডেশন ই অফ রিডাকশন, এই তড়িৎদ্বার বিভব, এই তড়িৎদ্বার বিভব কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে, মানে বিভবটা কিসের উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখব হচ্ছে তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা, তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা, তড়িৎদ্বার বিভবটা কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা। একদম প্রথমে এক নম্বর হচ্ছে ধাতু ও তার আয়নের উপর নির্ভর করবে, ধাতু ও তার আয়নের উপর নির্ভর, ধাতু ও তার আয়নের উপর নির্ভরশীল, ধাতু ও তার আয়নের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি জিঙ্ক হয়, যদি জিঙ্ক দণ্ড হয়, তাহলে তার আয়ন হচ্ছে জিঙ্ক 2+, তাহলে তাদের দুইজনের মাঝখানে যে পটেনশিয়াল ডিফারেন্সটা হবে, তাহলে অবশ্যই কপার 2+-এর মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্সটা একই হবে না, একটু পার্থক্য হবে। ওকে আচ্ছা, তাহলে ঠিক তেমনই যদি আমরা আয়রন নিই, আয়রন আর আয়রন 2+-এর মধ্যে যদি আমরা আয়রন নিই, আয়রন আর আয়রন 2+-এর মধ্যেও কী হবে, অন্য একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, অর্থাৎ তারা একই হবে না। তাহলে আয়ন একরকম, এখানে আয়ন একটা, ধাতু একটা, এখানে আয়ন আর একটা, ধাতু আরেকটা, তাহলে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা রকম হবে, ঠিক আছে, ধাতু ও তার আয়নের উপর নির্ভরশীল। ওকে, এরপর 2 নম্বর আসি আয়নের ঘনমাত্রার উপর। 2 নম্বর হচ্ছে আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল। আয়নের ঘনমাত্রা, এই যে আমরা যে দ্রবণগুলো নিচ্ছি জিঙ্ক 2+, কপার 2+, আমরা জিঙ্ক 2+ মানে কি এখানে কী ছিল, জিঙ্ক সালফেট ছিল, কপার 2+ মানে কী ছিল, এখানে কপার সালফেট ছিল, ঠিক আছে। তাহলে জিঙ্ক সালফেট, কপার সালফেট, তাহলে এদের বিভিন্ন জনের ঘনমাত্রা বিভিন্ন রকম। তাহলে আমি যদি জিঙ্ক সালফেট যদি একটা দ্রবণে যদি 1 মোলার নিই, তাহলে তার জন্য এই যে বিভবটা, তড়িৎদ্বার বিভবটা একরকম আসবে। আবার আরেক জায়গায় যদি আমি 0.1 মোলার নিই, তাহলে তার জন্য বিভবটা কি আসবে, অন্যরকম আসবে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে কীরকম আসবে, বিভিন্ন রকম আসবে। ওকে আচ্ছা, তাহলে এখন আসি আয়নের ঘনমাত্রা গেল, এরপরে হচ্ছে আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল গ্যাসের ক্ষেত্রে যদি এমন কোনো ইলেকট্রোড থাকে, আমরা সামনে পড়ব যে তোমার এই যে আমরা যে ইলেকট্রোডগুলো ইউজ করব, এই ইলেকট্রোডের আশেপাশে আমরা মাঝে মধ্যে কি প্রবেশ করাবো, গ্যাস প্রবেশ করাবো, গ্যাস, অর্থাৎ তখন ইলেকট্রোডগুলো গ্যাস ইলেকট্রোড হিসেবে কাজ করবে। গ্যাসের ক্ষেত্রে যদি গ্যাস আমরা প্রবেশ করাই, তখন গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের উপর নির্ভরশীল হবে, আংশিক চাপের উপর। এখন আংশিক চাপ জিনিসটা কি, আমরা এগুলো পড়বো সামনে, ঠিক আছে। এখন আবার তুমি নোট করে ফেলো আগে। তাহলে আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের উপর নির্ভরশীল, আর আরেকটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তাপমাত্রার উপর, ঠিক আছে। তাহলে ধাতু ও তার আয়নের উপর নির্ভরশীল, আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের উপর নির্ভরশীল, আরেকটা হচ্ছে কি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, সবাই জিনিসটা বুঝতে পারছো?
তাহলে আমাদের এই তড়িৎদ্বারের বিভবটা এই সকল জিনিসের উপর নির্ভর করে। ওকে, তড়িৎদ্বারের বিভবটা এই মোস্ট অফ দ্য মেইনলি এই 4টা বিষয়ের উপর নির্ভর করবে। তুমি আয়ন নিলে বিভিন্ন রকম হবে, বিভিন্ন আয়ন নিলে বিভিন্ন রকম হবে। তোমার যদি ঘনমাত্রা যদি চেঞ্জ করো তাহলে তোমার বিভবটা বিভিন্ন রকম আসবে। আর গ্যাস যদি নাও তার ক্ষেত্রে তার আংশিক চাপের উপর নির্ভরশীল হবে, চাপটা কীরকম দিচ্ছ তুমি, আর টেম্পারেচারের উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা মেনলি পড়ব হচ্ছে প্রমাণ অবস্থা। এই যে প্রমাণ অবস্থায় কীরকম হবে, প্রমাণ অবস্থায় কীরকম হবে, ঠিক আছে। যদি আয়ন Mn+, অর্থাৎ আমি দ্রবণে যে আয়নটা ব্যবহার করি সেটা যদি 1 মোলার হয়, তাহলে ধরো এই যে আমি যে মনে আছে এখানে এই যে দ্রবণের মধ্যে এখানে ইলেকট্রোড ছিল, এটা কি ছিল, এটা ছিল জিঙ্কের দণ্ড। এখানে আমি ইউজ করছি জিঙ্ক সালফেট। এই যে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক 2+ আছে, এটা যদি ঘনমাত্রা যদি 1 মোলার হয়, এটার ঘনমাত্রা যদি 1 মোলার হয়, আর যদি আমি যদি গ্যাস ইলেকট্রোড ইউজ করি, অর্থাৎ গ্যাসটা যদি তোমার 1 অ্যাটমসফিয়ার বা অ্যাপ্রক্সিমেটলি 1 বার হয়, তাহলে বার জিনিসটাকে এগুলো আমরা অন্যদিন পড়বো। অর্থাৎ তোমার হচ্ছে চাপের আরেকটা হচ্ছে বার 1 অ্যাটমসফিয়ার আর 1 বার একদম পরস্পর প্রায় কাছাকাছি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে টেম্পারেচারটা যদি আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে পারি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 ক্যালভিন, তাহলে আমি যদি এই জিনিসগুলো মেনটেন করি, অর্থাৎ আমি বিক্রিয়া করাচ্ছি, এমন একটা কোষ বিক্রিয়া করাচ্ছি যেখানে টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গ্যাসটা হচ্ছে, যদি গ্যাস ইলেকট্রোড ইউজ করি তখন তার চাপটা হচ্ছে এই 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, এবং যে আয়নটা আমি ইউজ করলাম দ্রবণটা তার যদি ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তাহলে আমি বলতে পারবো আমার পুরো কোষ বিক্রিয়াটা প্রমাণ অবস্থার মধ্যে ঘটেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রমাণ অবস্থার জন্য। ওকে, তো আমি এখন ম্যাথের মধ্যে ঢুকবো, সবাই একটু লিখে ফেলো, জিনিস একটু লিখে ফেলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, ক্লাস ডিউরেশন মনে হয় অনেক বেশি লম্বা হয়ে গেছে, ঠিক না? ওকে, সবাই এতটুকু পর্যন্ত একটু বুঝছো কিনা একটু বলো, বলো। ওকে, ক্লাস ডিউরেশন মোটামুটি অনেকক্ষণ হয়ে গিয়েছে। ওকে, আমরা আজকে ইলেকট্রোমোটিভ ফোর্স, আমরা ইলেকট্রোড পটেনশিয়ালটা পর্যন্ত পড়তে পেরেছি, ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমরা আজকে পড়তে পারি নাই। আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সটা, ওকে, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্সটা খুবই ইম্পর্ট্যান্ট। সো তাই আমরা চেষ্টা করবো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা নেক্সট ক্লাসে পড়ার জন্য, এবং নেক্সট ক্লাসে ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে শুরু হবে। ওকে, তাহলে যেহেতু আজকে ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার উপরে চলে গিয়েছে, সো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো একটা টপিকের সমস্যা কিনা আছে বলো, কোনো কিছু বুঝো নাই এরকম আছে কিনা একটু বলো, একটু কমেন্ট করে জানাও। সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, যা যা পড়াইছি সবগুলো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমি পুরো চ্যাপ্টারটা এই লাইভ ক্লাসের মধ্যে শেষ করাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে মেনলি হচ্ছে আজকের যে আমরা ইলেকট্রোড পটেনশিয়ালটা পড়েছি সেটা পড়ার সময় একদম বেসিক থেকে জিনিসটা আনার চেষ্টা করেছি, একদম তোমাদেরকে বলতে গেলে একদম পুরো ফিল করিয়েছে জিনিসটা কিভাবে কি হয়, ঠিক আছে। ওকে, সবাই বুঝে ফেলছো? বাকিরা একটু কমেন্ট করো সবাই, সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আমরা আমাদের আজকে লাইভ ক্লাসটা এখানেই শেষ করব, আর আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে পড়বো ইনশাল্লাহ। তাহলে সবাই আগামী ক্লাসের জন্য আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি তোমার
7:45 থেকে হবে, যাতে তোমরা একটু মোটামুটি সবাই মাগরিবের নামাজের পরে একটু টাইম পেয়ে তোমরা লাইভ ক্লাসে চলে আসতে পারো। ওকে, সো নেক্সট ক্লাস আমাদের হবে হচ্ছে অর্থাৎ তড়িৎ রসায়নের উপর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবার দিন। ওকে, তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং রাহিয়ে হামারে সাথ। ওকে, তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।